প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাই আলোকিত নারীর জীবন, কর্ম ও সাফল্য নিয়ে বাংলাদেশ টেলিভিশনের আয়োজন আপনালয়তে। আপনাদের সঙ্গে আছি আমি নুসরাত জাহান। আমাদের সমাজে এমন বিশেষ নারীরা আছেন যাদেরকে দেখে আমরা সকলে অনুপ্রাণিত হই, এবং আপনারাও যাতে অনুপ্রাণিত হতে পারেন, যে কোনো খারাপ অবস্থা থেকে একটা ভালো দিকে যেতে পারেন, সেই জন্যই এই আয়োজনটা করা। আজকের পর্বে এমন একজন বিশেষ ব্যক্তিকে পেয়েছি, তার সাথে আমরা অনেক কথা বলবো, তার কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানবো। তার আগে চলুন পরিচয় করিয়ে দিই আপনাদের সাথে তিনি আসলে কে। আমাদের সঙ্গে এই পর্বে আছেন ডক্টর গীতিয়ারা নাসরিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক এবং সাবেক চেয়ারম্যান। ডক্টর গীতিয়ারা নাসরিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ও সাবেক চেয়ারপারসন। তার জন্ম বগুড়া শহরে 1961 সালে। ব্যবসায়ী বাবা আব্দুল গনি চৌধুরী একই সাথে একজন সংগঠক ছিলেন। মা আবেদা গনি আবৃত্তি করতেন, লেডিস ক্লাবের সদস্য ছিলেন। এই সমস্ত কিছুর মধ্য দিয়েই তার শিশুকাল গড়ে ওঠে। ফলে আবৃত্তি করা, স্টেজে নাটক করা, খেলাঘর ও উদীচিতে যুক্ত হওয়া এসব ছিল তার স্বাভাবিক কৈশোরিক কর্মকাণ্ড। বই পড়তে খুবই ভালোবাসতেন। কলা বিভাগে 5ম স্থান অধিকার করে এসএসসি উত্তীর্ণ হওয়ার পর হলিক্রসে উচ্চ মাধ্যমিক শেষ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে 1ম শ্রেণীতে 1ম স্থান অধিকার করে স্নাতক ও 1ম শ্রেণীতে 2য় স্থান অধিকার করে স্নাতকোত্তর উত্তীর্ণ হন। বিশ্ববিদ্যালয়েও সাংস্কৃতিক কর্মকাণ্ডে ছেদ পড়েনি। স্বরিত আবৃত্তি চক্রের প্রতিষ্ঠাতা সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক দলের সদস্য ছিলেন। তার কর্মজীবন শুরু হয় প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রে কর্মসূচি সংগঠক হিসেবে 1985 সালে। শিক্ষক হিসেবে বিশ্ববিদ্যালয়ে কাজ শুরু করার আগে একটি উন্নয়ন প্রতিষ্ঠানে প্রশিক্ষণে কাজ করার অভিজ্ঞতা তাকে বইয়ের সাথে মেলানোর চ্যালেঞ্জ নিতে শিখিয়েছে। প্রশিকায় কাজ করার সময় তিনি দক্ষিণ এশীয় নারীদের নিয়ে মাসব্যাপী একটি ওয়ার্কশপে অংশগ্রহণের সুযোগ পান। এই ওয়ার্কশপে কমলা ভাসিন সহ নারী অধিকার নিয়ে কাজ করছেন এমন স্কলার ও অ্যাক্টিভিস্টদের কাছে শেখার সুযোগই তাকে পরবর্তীতে তার নিজের গবেষণা ও সক্রিয়তায় নারী দৃষ্টিকোণ যুক্ত করতে সহায়তা করে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে 1987 সালে যোগদান করেন। যুক্তরাষ্ট্রের হাওয়াই বিশ্ববিদ্যালয়ে ইস্ট ওয়েস্ট সেন্টারের স্কলার হিসেবে কমিউনিকেশনে মাস্টার্স এবং পলিটিক্যাল সায়েন্সে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি ফেলো হিসেবে কানাডার ব্রিটিশ কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়, ইতালির পাদোভা বিশ্ববিদ্যালয় এবং ফুলব্রাইট স্কলার হিসেবে যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ে ছিলেন। অধ্যাপক নাসরিনের গবেষণার ক্ষেত্র জনসংস্কৃতি, গণমাধ্যম ও জেন্ডার। গণমাধ্যমে নারীর যথাযথ উপস্থাপন ও ন্যায্যতার ভিত্তিতে অংশগ্রহণ নিয়ে তিনি দেশে বিদেশে প্রশিক্ষণ প্রদান এবং অ্যাডভোকেসি করে আসছেন। তিনি সম্প্রতি গণমাধ্যম সংস্কার কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বাংলাদেশ ফিল্ম আর্কাইভের বিশেষজ্ঞ কমিটির সদস্য। এছাড়া গ্লোবাল মিডিয়া মনিটরিং প্রজেক্টে তিনি বাংলাদেশ ও এশিয়া অঞ্চলের সমন্বয়ক। আসসালামু আলাইকুম, স্বাগত আপনাকে। কেমন আছেন ম্যাম? ওয়ালাইকুম সালাম। ভালো লাগছে। আকাশ ভরা সূর্য তারা, বিশ্ব ভরা প্রাণ, তাহারই মাঝখানে আমি পেয়েছি এইটুকু মোর স্থান। শৈশবের কথা একটু শুনতে চাই। শৈশবের সময়টা কিভাবে কেটেছে, কোথায় কেটেছে? আমি বড় হয়েছি বগুড়া শহরে। অনেকে আজকাল যে দেখি আমাদের সাথে যখন কথা বলেন তখন ভাবেন যে আমরা আমাদের অতীতকালে বোধহয় আমাদের খুব বদ্ধ জীবন ছিল। ব্যাপারটা ছিল একদম উল্টো। বরং এখনকার শিশুদেরকে, বিশেষ করে যারা শহরে বেড়ে উঠছে, তাদেরকে দেখে খুবই মন খারাপ হয়। মানে ওদের জীবনে এই যে কোচিংয়ে যাওয়া ছাড়া আর খেলার মতো, ঘুরবার মতো মাঠ নেই। শৈশব তো সবসময় আনন্দের, স্মৃতি সবসময় আনন্দের। আর বেশ ডানপিটে টাইপের ছিলাম, প্রচুর ঘুরে বেড়াতাম। কাজে স্কুলের পরে আমাকে প্রায়ই ধরে আনতে হতো। একটা তো ছিল এরকম একটা পাবলিক পরিসরে, যেমন জনপরিসরে ঘুরে বেড়াতে পছন্দ করতাম বাইরে, ঠিক তেমনি আমার একদিক ছিল আমার খুবই বই পড়া। মানে এত বই পড়তে ভালোবাসতাম, হাতের পাশে যা পেতাম। আর তখন খুব ভালো যে এই যে ফোন বা অন্য কিছু আর ডিস্ট্র্যাক্ট করেনি। কাজে বই ছিল আমাদের আসলে বিনোদন মাধ্যম, একটা বড় বিনোদন মাধ্যম। টিভি আরও পরে আসে আমার জীবনে, কিন্তু বই পড়তে শুরু করি আরও আগে থেকে। আর বই পড়ার ক্ষেত্রে কোনো ধরনের কোনো বাধা নিষেধ খুব বেশি আমার বাড়িতে পাইনি। তো যেটা হয়েছে, আব্বা আম্মা বই পড়তে পছন্দ করতেন, সেটা একটা দিক ছিল। আমি যখন স্কুলে পড়ি তো সেটা তো
পাকিস্তান আমল এবং আবার মুসলিম রাষ্ট্র, কিন্তু আমাদের স্কুলে তো গানের শিক্ষক ছিলেন। পিটি ক্লাস বলতাম আমরা, ফিজিক্যাল এডুকেশনকে, না পিটি ক্লাস হতো নিয়মিত। গার্ল গাইড সব কিছুতে ছিলাম সবসময়, এখনও মনে পড়ে সেই কুচকাওয়াজ করতাম। গান তো গাইতামই। আসলে এই সুকুমার কলাগুলো একেবারে জীবনের অঙ্গীভূত ছিল, যে স্টেজে নাচবো, গান গাইবো, কবিতা পড়বো, যেটা অনেক অনেক বছর পর্যন্ত করেছি। স্কুলে তো নিয়মিত নাটক করতাম স্টেজে। আম্মা যেমন ছিলেন, যেমন লেডিস ক্লাবে, না, আর নানা ধরনের প্রোগ্রাম হচ্ছে, কেউ নাটক লিখছেন, আমরা আবার স্টেজে সেগুলো অভিনয় করছি। এবং আন্টি সমাজ বলতে আমরা যা বুঝি, আম্মার যারা বন্ধু ছিলেন এই যে ক্লাবের, তাদের মধ্যে কিন্তু অনেক বিখ্যাত আছেন। যেমন আছেন রোমেনা আফাজ, যিনি দস্যু বর্ণ লিখে রীতিমতো সারা বাংলাদেশে বিখ্যাত ছিলেন। বাবা তো ব্যবসায়ী ছিলেন, তো কখনো কি মনে হয়েছে যে আমি একজন উদ্যোক্তা হতে পারি? পড়ালেখার ব্যাপারটা, বই পড়তে পছন্দ করতাম এরকম কিছু করে বোধহয় আমার জন্য শিক্ষক হওয়াটা খুব একটা সহজ জায়গা ছিল। মানে আলাদা করে কিছু একটা করতে হবে না, কিন্তু আমি প্রফেশনে থাকবো, কিছু একটা করব, এটা একদম নিশ্চিত ছিল যে আমি আমি কাজ করব কোথাও। কিন্তু আমার মনে হয় যে উদ্যোক্তা আমি কিন্তু হতে দেখেছি। যেমন আমার মা যে এই যে ক্লাবের কথা বলছি, লেডিস ক্লাব ইত্যাদি, জানেন বোধহয় যে তখন প্রত্যেকটা জেলা শহরে ছিল। এবং বিশেষ করে ৭১-এর পরে যেটা হয়েছে, যে ওই যে সমস্ত নারী কাজ করতে চাইতেন, হাতের কাজ ইত্যাদি ইত্যাদি, এবং আমার মা কিন্তু তাদের কাজ করার ব্যবস্থা করে দিতেন, এসব করতেন। কাজেই আমি যে মাকে বা নারীকে কাজ করতে দেখিনি এটা ব্যাপারটা না। কিন্তু আপনি যেটা বললেন যে উদ্যোক্তা হওয়ার কথা বোধহয় মাথায় আসেনি, কারণ এত সেট ছিল আমার জন্য যে মানে হচ্ছে পরীক্ষায় রেজাল্ট করছি, তারপরে বিশ্ববিদ্যালয়ে যাব, শিক্ষক হব, দেশের বাইরে চলে যাব পড়তে, এটা একদম ছোটবেলা থেকে আমি জানতাম। বই পড়তাম তো অনেক, কাজেই আবার ঘুরতেও ভীষণ পছন্দ করতাম। সেটাও বোধহয় কিছু খানিকটা জেনেটিক, কেননা আমার আব্বা খুব মানে একদম আমার মনে আছে ছোটবেলায়, হ্যাঁ আমাদের ব্যবসায়ী মানুষ বেশি সময় পেতেন না, কিন্তু আমাদের ওই যে তখন একগুলি মরিস মাইনার গাড়ি ছিল, ম্যাচ বক্সের মতো, দেখেছেন কিনা, তার মধ্যে আমাদেরকে ঢুকিয়ে চললেন একটা জায়গায়, তখন রোববার ছুটির দিন ছিল, সেটা পেয়েছি। আর আমার মনে হয় বই পড়া একটা বড় কারণ ছিল। মানে আমি জানতাম বই পড়তে পড়তে যে এই পৃথিবীটা এইটুকু জায়গার মধ্যে না, মানে আমার চারপাশ শুধু পৃথিবী না, আমার একটা বিশাল পৃথিবী আছে, এবং সেই জায়গায় যাওয়ার খুব ইচ্ছা ছিল। কাজে পড়াশোনা আমার জন্য একটা এভিনিউ ছিল, সহজ এভিনিউ আসলে, সেই কথায় যে যেটা দিয়ে আমি বাইরে চলে যেতে পারবো, পড়তে পারবো, অনেক দূরের ইউনিভার্সিটিতে পড়তে পারবো ইত্যাদি। ছাত্র জীবনে কি কখনো মনে হয়েছে যে আমি রাজনীতির সাথে জড়াতে পারি? ঠিক সেই অর্থে বলবো যে সেটা কখনো মনে হয়নি। কিন্তু মানে আলাদা করে যদি রাজনীতি বলতে বলেন, যে দলীয় রাজনীতি, সেটা বোধহয় মনে হয়নি। কিন্তু যেটা বললাম, যে অধিকার আদায়ের একটা ব্যাপার, যেমন আমাদের ধরুন যে পরিবারে, যেটা আব্বা রাজনীতির সাথে ছিলেন, যার ফলে ৭১-এ কিন্তু মানে একেবারেই আমরা সব হারিয়েছি, একেবারে জিরো থেকে শুরু করতে হয়েছে, কেননা ওনার ব্যবসা প্রতিষ্ঠান আমাদের বাড়ি পুড়িয়ে, লুট করে পুড়িয়ে দিয়ে, তো ৭১-এর পরে কিন্তু আমাদের শূন্য থেকে আবার জীবন শুরু হয়েছে, তাই তো। তারও আগে কিন্তু সেই যখন আমি ক্লাস 4-এ পড়ি, তখন কিন্তু ৬৯ সালে আমি যাচ্ছি মার সাথে, এখনো মনে আছে, ওই লাঠি নিয়ে ৬৯ ছোট বয়সে, মানে কি গণ অভ্যুত্থান যখন হয়েছিল? ৬৯-এর গণ অভ্যুত্থানে আমার মার সাথে যে আমি মিছিলে আছি, সেটা মনে আছে কেন জানেন? এত ছোট ছিলাম যে আমার হাতে একটা এরকম কি জানি একটা পেয়েছি মার কাছ থেকে, আর আমার মনে হচ্ছে আমাকে ভালো একটা বাঁশ দেওয়া হলো না কেন ইত্যাদি। তো যাই হোক, তো যেটা বলছি, যে এই ধরনের রাজনৈতিক সচেতনতা মনে হয় একটা খুব স্বাভাবিক ব্যাপার ছিল আমাদের জীবনে। যেমন আমার মনে আছে যে ৭০-এ কিন্তু বিশাল একটা সাইক্লোন হয়েছিল এই উপকূল অঞ্চলে,
এবং 70-এ তখন আমি ক্লাস 5-এ পড়ি, এবং আমার মনে আছে যে আমি রচনা লিখছি যখন এই সাইক্লোনের উপরে, তখন কিন্তু আমি লিখছি যে পশ্চিম পাকিস্তান আমাদের যে ত্রাণ সামগ্রী এসেছে সেগুলি পাঠাচ্ছে না। তো এতখানি জানাশোনা, আমার ধারণা যে এই সচেতনতাটা ছিল, সেখান থেকেই এটা চলেছে। মানে কলেজ জীবন হোলি ক্রসে তো ছোট ছিল, কিন্তু বিশ্ববিদ্যালয়ে আসার পরে যেটা হয়েছে যে রাজনীতিটা ওই অর্থে না হলে অধিকার আদায়ের সংগ্রাম, যেমন আমি অনার্স পরীক্ষার আগেই এই এরশাদের সময়কাল শুরু হলো না, স্বৈরাচারী শাসন। তো তখন তো সব ছেলেমেয়েরা রাস্তায় বাইরে আন্দোলনের মধ্যে দিয়ে এসব আমাদের কেটেছে। তো আমি রাদার অনেক বেশি জড়িত ছিলাম সাংস্কৃতিক পাঠটাতে। যেমন ধরেন আমাদের স্বরিত আবৃত্তি চক্র ছিল, সেটার প্রথম অনুষ্ঠানে কিন্তু আমরা করেছিলাম এই যে শিক্ষার্থীদের উপরে যে গুলি বর্ষণ হয়েছিল, মারা গেছিল, তখন পুরো ইউনিভার্সিটি ফাঁকা, সবাইকে চলে যেতে হয়েছে। তখন কিন্তু আমরা ঠিক ওই লাইব্রেরির পাশে, বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির পাশে ওই যে আছে না চকি নিচের ছোট ছোট ওগুলো পেতে ডায়াস করে প্রসূনের জন্য প্রার্থনা বলে কবিতা অনুষ্ঠান করেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক দলে ক্রমাগত পথনাটক হচ্ছে, নাটক হচ্ছে, আবৃত্তি হচ্ছে, তখনই আমরা আসতাম। এবং কিন্তু খুব এই যে চল 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 এই ধরনের। তারপরে স্বরিত আবৃত্তি চক্র যেটা ছিল আমাদের, তার তো একদম সিগনেচার কবিতা ছিল যে এই, প্রতিষ্ঠাতা সদস্য? আমি প্রতিষ্ঠাতা সদস্য ছিলাম, আমরা 5 জন ছিলাম। আর ওখানেই কিন্তু এটা কিন্তু আমাদের সিগনেচার কবিতা ছিল, যেটা আপনি এখন প্রচুর শোনেন, এই যে এই মৃত্যু উপত্যকা আমার দেশ না, নবরণ ভট্টাচার্যের, ওটা একেবারেই আমাদের সিগনেচার কবিতা ছিল। তো এই অর্থে বলবো যে রাজনীতি যেটা আমি ব্রডার অর্থে যদি দেখি, আমি তো পিএইচডিও করেছি পলিটিক্যাল সায়েন্সে, তো যদি বড় অর্থে দেখি, যদি অধিকার আদায়ের বিষয় হয়, যদি সেই অর্থে তো বৃহৎ রাজনীতির সাথে সবসময় ছিলামই আমি, কিন্তু কোনো দলের সাথে কখনোই যুক্ত হইনি। জি, আপনি জুলাই আন্দোলনের সাথে সক্রিয় ভূমিকা পালন করেছেন, সেই ব্যাপারটি একটু জানতে। হ্যাঁ, আসলে যেটা হয়েছে যে জুলাই আন্দোলনে যে থাকবো এটা এত ইনএভিটেবল ছিল। আমাদের কিন্তু শিক্ষকদের একটা বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক আছে, আমরা অনেক মানুষ না, গুটি কত মানুষ, কিন্তু আমরা কিন্তু বহুদিন ধরেই, এই 11 বছর হয়ে যাচ্ছে সেই বয়স আমাদের, সেই শিক্ষক নেটওয়ার্কের, আমরা কিন্তু বহুদিন ধরেই নানা ধরনের অসঙ্গতি নিয়ে বলে এসছি বিশ্ববিদ্যালয়ে বা জাতীয় পর্যায়েরও। তো যেটা হয়েছে যে জুলাইয়ে যখন আসলে 16ই জুলাই যখন আবু সাইদকে মারা হলো, এবং যখন আবু সাইদ দেখা গেল যে তার ডায়েরিতে উনি স্মরণ করেছেন বা ফেসবুক পোস্টে উনি লিখেছেন, উনি জোহা স্যারের কথা ভাবছিলেন, শামসু জোহা, যিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ছিলেন 69 সালে, যাকে মারা হয়, স্টুডেন্টদেরকে বাঁচাতে গিয়েছিলেন। আমাদের আসলে বসে থাকার আর কথা ছিল না, আমরা 17 তারিখেই বিশ্ববিদ্যালয়ের সামনে গিয়ে দাঁড়াই। এরপরে তো যা হয়, এই পুরো প্রসেসটাতে ছিলাম, ডিবি অফিসে চলে গেছিলাম, আমাদের ছাত্রদের নিয়ে গেছে বলে। বদরুদ্দিন ওমর বলেছিলেন যে 69-এর পরে যদি বাংলাদেশের বড় গণ অভ্যুত্থান হচ্ছে 2024-এরটা। তো এটাই বলি যে দুটো ইতিহাস দেখেছি আমি, তো 69 একটু আগে বললাম, 69-এ ছিলাম, কাজী এই তো 24-এ যুক্ত হয়েছি। তার জন্য আসলে কি গৌরব বোধ করি বলবো। এবং দুটো জায়গাতেই ছাত্র শিক্ষকের বেশ একটা মেল বন্ধন আমাদের চোখে পড়েছে। হ্যাঁ, 69-এ আমি এত ছোট ছিলাম যে যেটা তো জানতাম না। আমি পরে, যেমন আমার এখনো মনে আছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমার কাজিনরা পড়তেন, এবং জোহা স্যারকে যখন মারা হলো, ওরা নামছেন চোখের পানি মুছতে মুছতে, বা 71-এ ওরা গল্প করতেন, বা অন্যান্য জায়গার যে আন্দোলনগুলো, সেইগুলো আমি আসলে আমার কাজিনদের কাছে শুনেছি, কেননা আমি ছিলাম ছোট। কিন্তু আমার ধারণা যে এই যে রাজনৈতিক চিন্তা চেতনা বা এই স্বাধিকারের সংগ্রাম, এই বিষয়গুলি এত ওতপ্রোতভাবে জীবনের সাথে ছিল। বিদেশে পড়াশোনা করলেন, সেখানে তো সেটেল হতে পারতেন, যেটা আসলে করে থাকে মানুষ, কিন্তু আপনি আবার দেশের টানে ফিরে আসলেন কেন? আসলে তো ওইভাবে কখনো চিন্তাই করিনি, কেননা মনে হয় যে জীবনটাই ওরকম ছিল, সবসময় সক্রিয় ছিলাম। মার্কিন যুক্তরাষ্ট্রে হাওয়াই বিশ্ববিদ্যালয়ে যেখানে পড়েছি, আমি কিন্তু সেখানেও আমার শিক্ষকদেরকে দেখেছি যে তারা কিন্তু বিভিন্ন ধরনের, যেমন ধরা যাক যে
লাইব্রেরির সময় কমিয়ে দিয়েছে, বা ধরা যাক বাজেট কাট করেছে, দেখা গেল আমার শিক্ষকরা সব রাস্তায় নেমে গেছেন, যেটা বরং আমি এখন খুব বেশি দেখি না, এখানেই খুব বেশি দেখি না। এখন নিশ্চয়ই দেখবেন এই যে প্যালেস্টাইনের যে ইসরায়েলের যে আক্রমণ ইত্যাদি নিয়ে কিন্তু আমেরিকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক শিক্ষার্থী একসাথে করছেন, কাজে এই জিনিসটা ওদের মধ্যে সবসময়ই ছিল। এটা এত সামনে থেকে দেখেছি, বা আমেরিকা যখন এই যে গালফ ওয়ার ছিল তখন আমি যখন পড়ছি, আমার শিক্ষক চলে আসছেন ক্লাসে এসে রীতিমতো অগ্নিবর্ষী কথা বলছেন যে এটা কেন করবে। তো আমার ধারণা যে রাজনীতির এই অর্থে যে ন্যায় অন্যায় বোধ, ন্যায্যতা, এই জিনিসগুলো আমার ধারণা যে আমার শিক্ষক জীবনের সাথেই ছিল। যেটা আমার মনে হয়েছে যে ইউএসএতেও আমি জড়িত ছিলাম নানা ধরনের কাজে, মুভমেন্টে, আমার বন্ধুরা এখনো সক্রিয়, কিন্তু আমার মনে হয়েছে যে আমি আমার দেশে যে কাজটা করতে পারবো সেটা তো আসলে ওখানে করতে মানে ওখানে যেটা করতে পারবো আর আমার দেশে এই কাজটা আমার করার আছে, প্রয়োজন আছে। তো কখনোই আসলে পুরোটা সময় কোনোদিনই ভাবিনি যে থাকবো ওইভাবে কখনো প্ল্যানই করিনি। মোটামুটি ঘুরতে বা পছন্দ করি, আমি গেছি বিভিন্ন দেশ, বোধহয় 41-42টা দেশ ঘুরে ফেলা হয়েছে, কিন্তু গিয়ে থাকার চিন্তা করিনি, থাকতে চাই এখানে। আপনার ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান ছিলেন যখন, চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন, তখন কি কি অভিজ্ঞতা হয়েছে? কারণ অনেক বড় একটি দায়িত্ব। চেয়ারপারসনের যে কাজটা সেটা আমাদের বিশ্ববিদ্যালয়ের যে 73-এর অধ্যাদেশ আছে সেটা অনুযায়ী একজন চেয়ার কিন্তু একজন সমন্বয়ক ছাড়া আর কিছু না। ব্যাপারটা এরকম না যে একজন চেয়ারের ভোট উনি দুটো ভোট দেবেন। তো এই ক্ষমতাটাকে যদি কেউ অ্যাবিউজ না করতে চান তাহলে আসলে চেয়ারের দায়িত্বে থেকে প্রচুর কাজ করা যায়। সেই চেষ্টা করেছি যে যতখানি জায়গা তৈরি করা যায়, যে সমস্যাগুলি আছে সেটা যতখানিভাবে এটার সমস্যাগুলো সমাধান করা যায়। অ্যাডমিনিস্ট্রেটিভ জব আসলে খুবই আনন্দের যে ব্যাপার তা না, প্রশাসনিক কাজের প্রচুর ঝামেলাও থাকে। তার চেয়ে আমি অনেক বেশি পড়াতে পছন্দ করি, এটা ঠিক। কিন্তু তখন যে দায়িত্ব ছিল সেটা পালন করার চেষ্টা করেছি। শিক্ষকতা জীবনের সবথেকে মধুর স্মৃতি কোনটি? শিক্ষকতা জীবনের সবচেয়ে ভালো জিনিস আমার ধারণা, আমি সবসময় বলি যে আমি যদি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক না হতাম তাহলে হয়তো আমি বেঁচেই থাকতে পারতাম না। কেননা আপনি সবচেয়েই হচ্ছে যে আপনি তরুণ মুক্তিদেরকে দেখছেন এবং তারা অনেক কম ব্যাগেজ নিয়ে আসছে। হ্যাঁ, তাদের চিন্তার এই যে আপনি তাদের সাথে কথা বলতে পারছেন, সেই জিনিসটা দেখবেন আমাদেরকে কখনো বুড়ো হতে দেয় না। চিন্তার যে প্রবাহটা থাকা, সেই প্রবাহের মধ্যে ওরা আমাকে রাখে, বা যেমন যে বদল দেখতে পায়, বা যেমন ধরুন যে একটা শিক্ষার্থীকে দেখেছি হয়তো মুখচোরা, হয়তো কথা বলছে না, এরপরে সে যখন কোনো জিনিস যুক্তি দিয়ে উপস্থাপন করছে বা কোনো একটা জায়গায় পৌঁছাতে পারছে, তার যে আনন্দ নাই। অন্যের সাফল্যে আনন্দিত হন এক হচ্ছে বাবা মা তার সন্তানের সাফল্যে, আর আমার মনে হয় শিক্ষকরা সবচেয়ে আনন্দিত হন যখন শিক্ষার্থী আসলে কোনো কিছু করতে পারেন, তাকে ছাড়িয়ে যান। এর চেয়ে বড় আনন্দ আর নাই। ব্যক্তি জীবনে কখনো লেখালেখি করার চিন্তা হয়েছে যে আমি লিখতে পারি বা এটা লিখতে ইচ্ছে হলো, বা আমার একটা চিন্তা ভাবনা মাথায় ঘুরপাক খাচ্ছে, সেটাকে একটু লিপিবদ্ধ করে রাখি? মানে লেখালেখিটা কেমন একেবারেই সহজভাবেই হয়েছে। যেমন ওই যে বললাম যে একসময় তো কবিতা লিখে পাতা পাতা ভরিয়ে ফেলতাম, নাটক লিখে স্টেজে অভিনয় করতাম, আর হচ্ছে যে একাডেমিক লেখালেখি তো আছেই। আমার একেবারেই বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রির উপরে বই আছে, আমার প্রবন্ধের বই আছে। আমি নারী অধিকার ইত্যাদি নিয়ে কাজ করি, নারী এবং মিডিয়া নিয়ে কাজ করি, কাজে এসব বিষয়ে আমার লেখা আছে। তারপরে তো ধরুন যে রিসার্চে জড়িত থাকি, যেমন এই মুহূর্তে গ্লোবাল মিডিয়া মনিটরিং প্রজেক্ট বলে একটা লংগিটিউডিনাল রিসার্চ আছে, সারা পৃথিবীতে হয় 5 বছর পর পর, এবং 100-র বেশি দেশ অংশগ্রহণ করে।
হ্যাঁ, আমি সেটাতে দেশের এবং এশিয়ার কোঅর্ডিনেটর। কাজে এই ধরনের কাজ কিন্তু চলতেই থাকে, বা যেমন ধরুন অন্যের রিসার্চের কাজ, এই যে যেমন ফিল্ম আর্কাইভে আছি, রিসার্চ দেখতে হচ্ছে, ছেলেমেয়েরা গবেষণা করছে, সেসবের মধ্যে আছে। কাজে শিক্ষক জীবনের জন্যও তো আসলে এই ধরনের লেখালেখি। কর্মজীবনের শুরুটা হয়েছিল প্রশিক্ষাতে কাজ করে। হ্যাঁ, প্রশিক্ষার কি অভিজ্ঞতা হয়েছে আপনার? যেহেতু বিশ্ববিদ্যালয়ে ঢুকতে একটু দেরি হচ্ছিল, সেই সময়টা তো বসে থাকা আমাদের সময়ে বসে থাকা বলে তো কিছু নেই, ধরে বিয়ে দিই, মানে বসে আছে মানে কি, একটা মেয়ে পাশ করে বসে আছে, তাকে বিয়ে করতে হবে। তো তার চেয়ে আমার তো কাজে ঢুকে যেতে হবে। ওই তখন আমি একেবারে কাগজ দেখে, কর্মখালী বিজ্ঞাপন দেখে প্রশিক্ষায় ঢুকেছিলাম, এবং আমি মনে করি সেটা মাত্র 2 বছর কাজ করেছি, এরপরে বিশ্ববিদ্যালয়ে চলে এসেছি। কিন্তু সেটা একটা বিরাট অভিজ্ঞতা, এই জন্য যে আমার ধারণা যে আমি খুব একটা সেট লাইফের মধ্যে দিয়ে যদি প্রশিক্ষায় যখন যুক্ত হলাম, এই তখন এই যে একেবারে এই গ্রামে প্রত্যন্ত মানুষ, গ্রাসরুট লেভেলে নারীদের সাথে যে যুক্ত হলাম বিভিন্নভাবে, এই সমস্ত কিছুই আমাকে একটা ভিন্ন ধরনের, আমার ধারণা এমনকি আমার শিক্ষার মধ্যেও আমি যখন পড়াই তার মধ্যেও একটা ভিন্ন মাত্রা এনেছে। নয়তো আমি খুব ক্লাসরুম টিচার হতাম, আমাকে যখন সাধারণ মানুষকে কিছু একটা বোঝাতে হয়েছে বা তাদের কাছে আমি শিখেছি, সেটা ভিন্ন মাত্রা দিয়েছে। সবচেয়ে বড় জিনিস যেটা হয়েছে, যে আমি জানি না বিশ্ববিদ্যালয়ে থাকলে সরাসরি ঢুকে গেলে সেটা হতো কিনা, কেননা তখন ওই যে সাউথ এশিয়ান উইমেন্স একটা ট্রেনিং হয়, ওয়ার্কশপ, এখনও হয়, এত বছর ধরে হয়। আমি করেছি কিন্তু প্রথম ব্যাচ একদম 86-এ। কমলা বাসিনের নাম নিশ্চয়ই শুনেছেন, তিনি অর্গানাইজ করতেন, আরও অনেক বিখ্যাত মানুষের সাথে ওখানে দেখা হয়েছে। এবং সেটা আমার মনে হয় যে আমার চিন্তার মোড়ও অনেকটা ঘুরিয়ে দেয়, যে আমার পড়াশোনার মধ্যে যে এই যে একটা, আমি যে এখন ক্রিটিক্যালি এই যে জেন্ডারের দিকটা দেখি, আমি যে মিডিয়ায় নারীর অবস্থান দেখি, এই সমস্ত কিছুর আমার মনে হয় যে একটা ভালো রকম শুরু হয়েছিল সেখান থেকে। তো সব কিছুই আমার মনে হয় যে ওই কাজের অভিজ্ঞতা। আপনার সাবজেক্ট যেহেতু গণযোগাযোগ এবং সাংবাদিকতা, সেই সময়ের সাংবাদিকতা এবং বর্তমান সময়ের সাংবাদিকতার মধ্যে কি পার্থক্যটা আপনি দেখতে পান? আসলে আমার মনে হয় যে সেই অর্থে কিন্তু সুযোগ তো অনেক বেড়েছে, মানে কোয়ান্টিটি আবার অনেক বেড়েছে, এবং যারা সাংবাদিকতা এখন করেন তাদের প্রশিক্ষণ পাওয়ার, যেমন ধরুন অনেকগুলি স্কুল তৈরি হয়েছে, কাজে প্রচুর সাংবাদিকতায় প্রশিক্ষণ পাওয়ার সুযোগ ঘটেছে। আরেকটা বড় জিনিস যে এখন কিন্তু আপনি বিশ্বের সাথে সাংবাদিকতা তুলনা করতে পারেন, কাজে যে অডিয়েন্স, সেই অডিয়েন্স কিন্তু আর আগের মতো না যে আমার কাছে শুধু এটাই আছে, এটাই পড়বো না। অডিয়েন্স কিন্তু এখন ইন্টারন্যাশনালি নিউজ দেখছে, তার কাছে নানা ধরনের খবর আসার সুযোগ আছে, কাজে কম্পিটিশন এখন অনেক বেশি। সেই দিক থেকে আগের যে আসলে এখনকার অবস্থাটা তুলনা হবে না, মানে অনেক দিক থেকে সাংবাদিকতার মান বেড়েছে, আবার অনেক দিক থেকে সেই অনুযায়ী যতখানি কোয়ান্টিটি হয়েছে তার মধ্যে তো প্রচুর আজেবাজে জিনিসও ঢুকে গেছে। কাজে এই যে শুধুমাত্র আপনি হিট দেওয়ার জন্য, হিট পাওয়ার জন্য অতখানি কোয়ালিটি, যে মাত্রায় থাকা উচিত, সেই জায়গায় আমার মনে হয় যে এখনও কিছু ঘাটতি থেকে গেছে। মানে এই সাংবাদিকতার পরিসর যতখানি বেড়েছে, যতখানি আপনার মিডিয়া বেড়েছে, সেই অনুযায়ী আমার মনে হয় আরও ভালো ধরনের প্রশিক্ষণ বাড়া উচিত। 2025-এ দাঁড়িয়েও আমাদের দেশে এখনও নারী সাংবাদিকতাকে খুব বেশি প্রাধান্য দেওয়ার ব্যাপারটা বা খুব সাধুবাদ জানাবার ব্যাপারটা, এমনকি পরিবার থেকেও খুব একটা সাপোর্ট দেওয়া হয় না। এটা নিয়ে আসলে কি বলবেন? মেয়েরা কিন্তু চ্যালেঞ্জিং পেশায় প্রচুর কাজ করেছে, যেমন ধরুন যে মেয়েরা তো আমাদের দেশে কিন্তু সারা জীবন মেয়েরা প্রসূতি ধাত্রী হিসেবেও কাজ করেছেন, একদম সাধারণ মানুষেরা, গাইনি ডক্টর সবসময় মেয়ে, এবং এরা তো কোনো অফিস টাইমে কাজ করেন না, তাই কি? তাই না? কেন বাচ্চা প্রসব তো কোনো অফিস টাইমে হয় না, গভীর রাতে হতে পারে, যে কোনো সময়। এরপরে আমাদের দেশে ধরুন যে প্রচুর মেয়ে এখন নারী পাবলিক পরিসরে আছেন, এনজিওগুলো একেবারে প্রত্যন্ত অঞ্চলে যে কাজ করেছে, সেখানে নানা ধরনের বাধার মধ্যে দিয়ে কাজ করেছে। আমাদের যে গার্মেন্ট ইন্ডাস্ট্রি তৈরি হয়েছে, সেখানে এত নারী কাজ করছে, অথচ এই পেশার মানে নারী বাংলাদেশে সাংবাদিকতায় যে কাজ করেন, এটার প্রায় 150 বছর হতে যাচ্ছে, বিশ্বাস হয়? কিন্তু সেই অনুযায়ী যে নারী বাড়ছেন না, তার আমার ধারণা যে এই পেশাটাকে খুব বেশি
মানে পুরুষ কেন্দ্রিক করে রাখা হয়েছে। কিন্তু এমনকি আমাদের অডিয়েন্সের মধ্যেও এখন প্রচুর নারী। এই যে মিডিয়া কমিশন থেকে এই কাজটা যে আপনার আমাদের স্ট্যাটিস্টিক্যাল ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স করেছে, পরিসংখ্যান ব্যুরো বাংলাদেশের, সেখানে কিন্তু দেখা গেছে এবং আগেও নানা রিসার্চ দেখাচ্ছে যে নারী কিন্তু খবর পড়ছেন, তিনি কিন্তু কনজিউমার। কিন্তু সামহাও আমাদের মাথার মধ্যে আছে যে নারী বোধহয় বা নারী খবরের মধ্যে, মানে নারী হয়তো খবর পড়েন না, খবর হয়তো পুরুষের জন্য। এই পুরো জায়গাটা বদল করার জন্য যেমন হচ্ছে যে পলিসি থাকতে হবে যে কি করে আপনি, কেননা এটার ক্ষতিটা হচ্ছে কিন্তু আমাদের সংবাদপত্রেরই। আপনি যখন নারীর দৃষ্টিকোণ নিয়ে আসছেন না, সংবাদের ক্ষেত্রে আমরা কি বলি যে এটা অবজেক্টিভ হতে হবে। তাই অবজেক্টিভ কি করে, আপনি তো 50%-এর দৃষ্টিকোণই আনছেন না, এটা তো আপনি কখনোই এটাকে বস্তুনিষ্ঠ বলতে পারছেন না। সেই দিক থেকে চিন্তা করলে যে নারী যাতে এখানে যাতে অংশগ্রহণ আরও বেশি করে করেন, আমাদের তাকে কন্টেন্টে নারীকে যেভাবে উপস্থাপন করা হয় সেটার যাতে বদল ঘটে, তিনি যাতে কাজ করতে উৎসাহী হন এমন পরিবেশ যাতে তৈরি করা যায়, সেই জিনিসগুলো নিয়ে আসলে মিডিয়া ইন্ডাস্ট্রিকে সিরিয়াসলি চিন্তা করতে হবে। এই ধরনের একটা কাজ আমরা করছি আসলে। MRDI বলে একটা প্রতিষ্ঠান আছে, আমরা একটা 10 জনের একটা গ্রুপ মিলে আমরা একটা চার্টার তৈরি করেছি যেখানে কি কি করবে এই বলে অঙ্গীকার করছেন, এবং প্রায় 25 জনের মতো বোধহয় মিডিয়া হাউস আসলে সেটাতে স্বাক্ষর করেছেন। আর এছাড়া তো আমাদের মিডিয়া কমিশনের রিপোর্টে তো আমরা বলেছি কি কি করতে হবে। সবসময় আশা করেই যাব যে এই অবস্থার নিশ্চয়ই বদল। আমরাও আশা করি। যদি কেউ শিক্ষক হতে চায় সেক্ষেত্রে আপনার পরামর্শটা কি? যদি কেউ শিক্ষক হতে চান যে কোনো পেশায়, আমি মনে করি যে একজন শিক্ষক তখনই একজন ভালো শিক্ষক যতদিন তিনি একজন শিক্ষার্থী থাকতে পারবেন। তার মানে যে যিনি শেখা ছেড়ে দেবেন নিজে, মানে আমি শিক্ষক হয়েছি বলে আমি শেখা বন্ধ করব না। শেখা বন্ধ করলেই কিন্তু আপনি আর শেখাতে পারবেন না, সেটা একটা বড় জিনিস। একজন শিক্ষক মানেই হচ্ছে যে আপনি জায়গা তৈরি করছেন, এই স্থান তৈরি করছেন, পরিসর তৈরি করছেন মানুষের জন্য। তো সেটা যতক্ষণ আপনি তৈরি করতে পারবেন আপনার মনে, আপনি যখন এই দায়িত্বটা নেবেন যে আপনার আলো ছড়িয়ে দিতে হবে আপনাকে, ততক্ষণ পর্যন্তই আসলে আমার মনে হয় যে একজন শিক্ষক থাকবেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের এই আয়োজনে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, শুনলেন আমাদের সমাজের এমন একজন বিশেষ নারীর কথা, যিনি একজন শিক্ষক। একাধারে তিনি শুধুমাত্র শিক্ষক নন, অনেক অনেক মানুষকে অনুপ্রাণিত করছেন এবং ভিন্ন রকমভাবে, ভিন্ন আঙ্গিকে বিভিন্ন পেশার মানুষকে যিনি অনুপ্রাণিত করে থাকেন। আর আমরা সবসময় চাই যে এই অনুপ্রেরণাগুলো আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে, বিশেষ করে আমরা যারা নারী আছি আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করুক। সকলে ভালো থাকুন। বাংলাদেশ টেলিভিশনের পর্দা থেকে আজকের মতো নুসরাত জাহান বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।